ইউজুয়ালি আমি ভিডিও করি না স্যার, কিন্তু আজকে হঠাৎই এমন একটা জায়গায় চলে এসেছি। আলিপুর জেল মিউজিয়াম আমার পেছনে রয়েছে। এখানে এসে একটু ভিডিও না করলে, লোককে কিছু না বললে এটা বড় অন্যায় হবে। সেই জন্য আলিপুর মিউজিয়ামে এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটা একটা ছোট্ট করে বলে রাখছি। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। যতীন দাস পার্ক থেকে যে রাস্তাটা ওয়েস্টের দিকে গেছে, মানে গঙ্গার দিকে গেছে, যেটা বালিগঞ্জ ফাঁড়ির দিকে গেছে সেদিকে নয়, উল্টো দিকে, সেখান থেকে 730 মিটার আসতে হবে। ইউএন সাংয়ের ভক্ত হলেও তোমরা হেঁটে আসতে পারো, নাহলে অটো করে চলে আসতে পারো। যতীন দাস বলতে মনে পড়লো, যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, সেই যতীন দাস যিনি মুক্তিযোদ্ধায় একটা বড় অ্যাক্টিভিস্ট ছিলেন বলা যায়, এবং ভগৎ সিংয়ের সহকর্মী ছিলেন। 1904 সালে জন্ম এবং 1929 সালে তিনি মারা যান মাত্র 25 বছর বয়সে। তখনকার বিপ্লবীদের দেখা যায় এরকম অল্প বয়সেই অনেকের মৃত্যু হয়েছে। 63 দিন অনশন করে তিনি জেলের মধ্যেই মারা যান, কিন্তু যদিও এই জেলে তিনি ছিলেন না, তো তার কথা মনে পড়ে গেল। আর একটা জিনিস, এখানে ঢোকার পরেই প্রথমে যেটা দেখতে পাবে তোমরা গেট দিয়ে ঢুকে, সেটা এখানে কফি হাউসের কাউন্টার রয়েছে। মানে আমি ঢুকেই এসব কফি হাউস দেখে ফেললে আমার একটু মনটা অন্যদিকে চলে যায়, কিন্তু না, আমি কনসেন্ট্রেট করছি, নিজের ভেতরে সংযম আনছি। কফি হাউসের দিকে যাবো না, প্রথমে যাবো টিকিট কাউন্টারের দিকে। চলো ফলো মি। এই হলো গেট দিয়ে ঢুকেই ডান দিকে সময়সূচি লাগানো রয়েছে। আমি একবার আস্তে করে ভদ্রলোকের মতো দেখিয়ে দিলাম। এখানে সমস্ত কিছু ডিটেল লেখা রয়েছে, কবে কটা থেকে খোলা, কটা পর্যন্ত, লাইট অ্যান্ড সাউন্ড ইত্যাদি, কবে বন্ধ, সব কিছু লেখা আছে। এগিয়ে চলেছি আমরা টিকিট কাউন্টারের দিকে। এন্ট্রি ফি 30 টাকা। আর একটা জিনিস বলে রাখি, 30 টাকা এন্ট্রি ফি। যদি 3 বছরের নিচে কারোর বয়স হয় তাহলে তার জন্য ফ্রি, কিন্তু আমার সঙ্গে যেহেতু পিয়ালি এসছে, এই 3 বছর ক্রস করে গেছে, তার জন্য এর টিকিট কাটতে হবে। আমরা ঢুকে পড়েছি আলিপুর মিউজিয়াম চত্বরে। স্বাধীনতার 75 বছর উপলক্ষে এই জেলকে মিউজিয়ামে পরিণত করা হয়। অসাধারণ জায়গাটা। এবং এখানে যারা কয়েদি ছিলেন তাদের কাউকে বারুইপুরে নতুন জেলে আর কাউকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। 1906 সালে আদিগঙ্গার পাড়ে তৈরি হয়েছিল আলিপুর জেল, 21 ফুট উঁচু পাঁচিল দিয়ে। এখন এটা আর জেল নেই, যেহেতু এটা মিউজিয়াম হয়ে গেছে। ভীষণভাবে এটাকে রিনোভেট করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ মেনটেন্ড। আমি আস্তে আস্তে জায়গাগুলোকে দেখাবো, এবং আমার মনে হয় যে সবার এখানে একবার করে আসা উচিত। বেসিক্যালি একদমই আমি প্রিপেয়ার্ড হয়ে আজকে আসিনি, সেই কারণে প্রপার ইকুইপমেন্টস নেই আমার সঙ্গে। আর একটা জিনিস এখানে দেখছি, বিভিন্ন জায়গায় স্পিকার লাগানো রয়েছে এবং দেশাত্মবোধক গান গাচ্ছে, যার জন্য মিউজিক্যালি এনভায়রনমেন্টটা ভীষণ একটা কি বলবো সিনক্রোনাইজড লাগছে। এখানে এন্ট্রি নেওয়ার পর 4 পা এগিয়ে এলে এখানে একটা ডাইরেকশন দেওয়া রয়েছে কোন জায়গাটা কোন দিকে। প্রথমেই যেটা চোখে পড়ছে গ্যালোস, ফাঁসির মঞ্চ। এটা সব থেকে শিহরণ কাঁপানো একটা জিনিস। আস্তে আস্তে সবই দেখব। এখানে সব লেখা রয়েছে, এই ম্যাপগুলো দেখে আপনারা যাতায়াত করতে পারেন, দেখতে পারেন কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন, তার মধ্যে কোনো বিধিনিষেধ নেই। স্বাধীনতা পাওয়ার পর 75 বছর যখন কেটে গেছে, তখন এই আলিপুর জেলকে আলিপুর মিউজিয়ামে পরিণত করা হয়। এখন এটা পুরোটা একটা দর্শনীয় স্থান, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এইটা হচ্ছে শহীদ স্তম্ভ, এবং সবথেকে অবাক করা জিনিস হচ্ছে এখানে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের অনেকের নামই এখানে লেখা রয়েছে। আমি এটাকে ক্লোজ আপ করছি। সবথেকে অবাক করা জিনিস যেটা এবং লক্ষ্য করার মতো জিনিস যেটা, এখানে এদের নামগুলো তো দেখতেই পাচ্ছেন, জন্ম এবং মৃত্যুর সাল তারিখ দেওয়া রয়েছে। শুধু বয়সগুলো লক্ষ্য করুন, কোন বয়সে এরা শহীদ হয়েছে, জেলের মধ্যে আইদার অনশনে মারা গেছেন বা ফাঁসি হয়েছে, শুধু বয়সগুলো লক্ষ্য করুন এদের। এগুলো ব্রিটিশদের আইডিয়া ছিল যাতে কেউ খুলে না বেরিয়ে যেতে পারে। এই কারাকক্ষে ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রেমিয়ার এবং প্রথম মুখ্যমন্ত্রী। তিনি 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931 সালের
16ই জানুয়ারি পর্যন্ত ছিলেন এখানে। বিধানচন্দ্র রায়ের কক্ষের পাশে একটা কিউআর কোড রয়েছে। দিস ইজ আ ভেরি ইউনিক আইডিয়া। এটাকে স্ক্যান করলে অডিওতে আপনারা শুনতে পাবেন এই জায়গাগুলো সম্বন্ধে এবং এই কারাকক্ষগুলো সম্বন্ধে। উনিশশো সালে আইন অমান্য আন্দোলনের জন্য নেতাজিকে এখানে আটকে রাখা হয় এবং এখানে থেকেই ইনি নির্বাচন লড়েন। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তিনি নির্বাচিত হন। 8 মাস তাকে এখানে রাখা হয়। এই সেলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বন্দি করে রাখা হয় 1922-এর 14ই ফেব্রুয়ারি থেকে 1922-এর 9 অগস্ট পর্যন্ত। এটি যতীন্দ্রমোহন সেনগুপ্তের কারাকক্ষ। 8 মাসের জন্য এনাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল। এই সেই দোতলা বাড়ি যেখানে থাকাকালীন নেতাজিকে আইন অমান্য আন্দোলনের জন্য বন্দি করে রাখা হয়েছিল এবং এখানে থেকেই তিনি কলকাতার মেয়র পদে নিযুক্ত হয়েছিলেন, নির্বাচনে জিতেছিলেন। এই বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত রিনোভেশন চলছিল, এখন খুলে দিয়েছে, এখন দোতলাতে ওঠা যায়। আইন অমান্য আন্দোলনের জন্য পণ্ডিত নেহরু এই কারাকক্ষে বন্দী ছিলেন 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে পর্যন্ত, মাস তিনেক। আর তিনি যখন এই সেলে বন্দী ছিলেন সেই সময় তার সঙ্গে তার মেয়ে ইন্দিরা গান্ধী দেখা করতে আসতেন 2 সপ্তাহে একবার করে। মিনিট 20 আধ ঘন্টার জন্য তাদের কথা হতো এবং এইখানে বসেই কথা হতো, এই বেদিতে। এইখানে যে আজকে এসছি, এখানে বসে রয়েছি, এটা একটা আলিপুর সেন্ট্রাল জেল। এইটাকে একটা মিউজিয়াম করা হয়েছে। এই যে কনসেপ্টটা, মানে এটা জাস্ট সাধুবাদ জানানো উচিত 100 বার আর কি। মানে এইখানে চারিদিকে পুরো হিস্ট্রি লুকিয়ে রয়েছে এবং এই হিস্ট্রি লুকিয়ে আছে, তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। মানে এই হিস্ট্রিটা শুধু এটা অমুকের সিংহাসন ছিল, এটা অমুকের মুকুট ছিল, সেই রকম একটা মিউজিয়াম না। এই যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য এই একটা ব্যাপক লড়াই আমরা জানি, সেই সব মানুষগুলোকে যে জায়গায় এনে এখানে রাখা হয়েছে, তাদের কারাকক্ষ, তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু, তাদের যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল সমস্ত কিছু, এই জায়গাগুলোকে চাক্ষুষ করতে পারার মধ্যে যে অনুভূতিটা, মানে এটা আমি জানি না বলে বোঝাতে পারবো কি না। মানে চোখের আশপাশে না হিস্ট্রি ঘুরে বেড়াচ্ছে, মৃত্যু ঘুরে বেড়াচ্ছে, সেই মানুষগুলোকে যেন দেখতে পাচ্ছি কারাকক্ষের মধ্যে। এবং এই উদ্যোগটা যে নেওয়া হয়েছে, আমি জাস্ট এটা একটা রিকোয়েস্ট করবো, কলকাতায় বহু দেখার জায়গা আছে, আমরা যাই, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাই, সায়েন্স সিটি যাই, বিড়লা প্ল্যানেটোরিয়াম যাই, প্রচুর জায়গায় যাই। প্লিজ এখানে একবার আসুন, এই জায়গাটাকে দেখুন, অন্তত পরের জেনারেশনকে নিয়ে আসুন, তাদের ভালোবাসতে শেখান, তাদের হিস্ট্রিটাকে চোখের সামনে দেখান। আর একটা জিনিস, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় বেশিরভাগ দিনই সন্ধ্যা 6টা থেকে এবং কোনো দিন 6টা এবং 7টা থেকে। বাংলাতে হয় এবং হিন্দিতে হয়। আজকে আমি সময়ের জন্য সেটা দেখতে পারবো না, আমি এটা মিস করছি আজকে। ডেফিনেটলি আমি কোনো না কোনো দিন আসবো, আপনারাও আসুন, সেটা আমার আর একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে বলে আমি মনে করি। আর একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক মানডে, সোমবার কিন্তু সম্পূর্ণ বন্ধ, সোমবার কেউ আসবেন না। বাকি 6 দিনের মধ্যে যখন পাবে, নিজেকে নিয়ে হোক, বাড়ির পরিবারকে নিয়ে হোক, পরবর্তী জেনারেশনকে নিয়ে হোক, প্লিজ আসুন। এখানে অনেক ওয়েপন আছে। তখনকার দিনে তো পিস্তল আবিষ্কার হয়নি, সমস্ত রিভলভার্স। এটা একটা ছোট্ট রিভলভার যেটা বিপিন বিহারী গাঙ্গুলির ছিল এবং এটা 6টা চেম্বার ছিল, 6টা গুলি লোড করা যেত আর কি। বিসাইড দিস রিভলভার্স অ্যান্ড কুকরিজ, এগুলো হচ্ছে বাম শেলস কিছু, যার একটা বাইরে বড় রেপ্লিকা তৈরি করা রয়েছে, মানিকতলা বোমাকাণ্ডের রেপ্লিকা, সেটা আমরা দেখব। এখন একদম আলিপুর মিউজিয়ামের মাঝামাঝি জায়গায় চলে এসেছি। এটা একটা বিরাট খোলা চত্বর, অনেকটা ম্যালের মতো দেখতে। আর এই যে বাড়িটা, এইটাকে ওয়াচ টাওয়ার বলা যায়। এইখান থেকে এবং এর আশপাশে কিছু বাড়ি আছে, সেইখান থেকে সম্পূর্ণ আলিপুর জেলের উপরে নজর রাখা হতো। খুব সায়েন্টিফিক্যালি তৈরি জায়গাটা। এই হচ্ছে মানিকতলা বোমাকাণ্ডের সেই বম্বের রেপ্লিকা, যেটা বলছিলাম দেখাবো। এই ঐতিহাসিক কারাকক্ষটি কোনো সংস্কার করা হয়নি, কোনো রিনোভেশন হয়নি।
সেই ফিলিংটা যাতে পাওয়া যায়, সেই সময়কার চেহারা কী ছিল, অনুভূতি কী ছিল, কতটা অন্ধকার ছিল, ফ্লোর কীরকম ছিল, সমস্ত কিছু একই রকম ইনট্যাক্ট রাখা হয়েছে। এই চা হয়ে গেছে রে? এই হচ্ছে সেই জায়গা যেখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, যেটা দেখতে পারবো না আজকে, খুব আফসোস হবে। বিরাট জায়গা জুড়ে, ডেফিনেটলি সাম ইভিনিং আমি আসবো। দিস ইজ দ্য ফুড কোর্ট, অ্যাগেন আ ফুড কোর্ট। এখানে প্রচুর খাবারের জায়গা, ইচ্ছা হলে লোকে এখানে খেতেই পারে। কফি হাউস তো প্রথমেই দেখিয়েছি, এখানে প্রচণ্ড ডাকাডাকি করছে, কিছুটা হাতিবাগান এবং লিন্সের স্ট্রিটের ফিলিং পাচ্ছি। এই কে চাইয়ে, কে কী চাই বলুন, এখানে পাবেন, এসব বলছে। এটা দীনেশ গুপ্তর ব্যবহৃত বন্দুকের একটা বিরাট বড় রেপ্লিকা বানানো রয়েছে। দিস ইজ দ্য বিল্ডিং। এই সেকশনটা একটু মডার্নাইজেশন হয়েছে, এখানে মিউজিয়াম তৈরি হয়েছে, আরও বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। এটা সংরক্ষণ করা হয়েছে খুব সুন্দরভাবে, যে কারণে আমরা অনেক কিছু দেখার জিনিস পাবো। প্রত্যেকটা ঘরে ঢুকলে, প্রত্যেকটা জায়গা, এগুলো কারাকক্ষ ছিল একসময় বোঝা যায়। এটা এক্সিবিশন কক্ষ, এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি আছে বলে শুনেছি। একবার ভেতরে যাব, গিয়ে দেখব। কিন্তু আমি ইগারলি ওয়েট করছি এরপরে ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার জন্য, কেননা ওটা আমার কাছে সবথেকে বড় অ্যাট্রাকশন। স্বাধীনতা সংগ্রামী মহিলাদের একদম পাশে যে দাঁড়িয়ে রয়েছে, এ পরাধীনতা সংগ্রামী পিয়ালি আজকে এখানে এসেছিল, যদি এখানে ভর্তি হওয়া যায় এই জেলে, কিন্তু অ্যাডমিশন চলছে না, যেহেতু অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে বেশ কয়েক বছর আগে। খুব হতাশ। অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এত ভালো এবং এত গ্ল্যামারাস, অন্তত এখন। আমি জানি সেই সময় কয়েদিদের এখানে ভেতরে ঘুরে বেড়াতে দিত না, তাদের খুব কষ্টের জীবন ছিল, কিন্তু আমি ওভারঅল বলছি জায়গাটা এত সুন্দর। মানে কি বলবো, যে এটা একটা যে জেল হতে পারে, এই জেলের সাথে এই ব্যাপারটা জেল করছে না সামাও। দিস ইজ দ্য অরিজিনাল কাস্টিউম অফ আ প্রিজনার, কয়েদির পোশাক। এটা তাঁতকল, কয়েদিদের এখানে তাঁত বোনা শেখানো হতো। এইখানে জেলার সাহেব শেখাচ্ছেন কী করে তাঁত বুনতে হয়। একদম বেয়াদবি করবে না, ঠিক যেরকমভাবে বলছি সেরকমভাবে বুনবে, বুঝতে পেরেছ? অল অফ দোজ আর হ্যান্ডলুমস, যাকে আমরা বলি মাকুতে তাঁত বোনা। এখানে সেইভাবে তাঁত বোনা হতো। অ্যান্ড দিস ইজ আ হিউজ রুম। এইখানে সমস্ত দিস ইজ ভেরি হিস্টোরিক্যাল। প্রত্যেকটা মুহূর্ত এতটাই ভালো লাগছে এখানে এসে, একেবারে হিস্ট্রি যেন ফিল করতে পারছি। সত্যি সত্যি তো এই ঘরগুলোতে এই সমস্ত ঘটনাগুলো ঘটতো, এগুলো তো সাজানো পুজো প্যান্ডেলের মতো নয়। অবশেষে এগিয়ে চলেছি স্ট্রিট নাম্বার 5 ধরে গ্যালোসের দিকে, ফাঁসির মঞ্চের দিকে। এটা একটা অন্য রকমের এক্সাইটমেন্ট, একটা অন্য রকমের অনুভূতি কাজ করছে ভেতরে। রাত 3টে, একজন মানুষকে, একজন স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধাকে ঘুম থেকে তোলা হলো, কেননা তাকে মেরে ফেলা হবে, তাকে ফাঁসি দেওয়া হবে। তার জীবনের শেষ দিন পেরিয়ে গেছে, শেষ রাত পেরিয়ে গেছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। মাঝপথে তাকে স্নান করানো হচ্ছে, তাকে গীতা পাঠ করানো হচ্ছে, পুড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। সে জানে একটা অসম্ভব কষ্ট তার জন্য অপেক্ষা করছে আর কিছুক্ষণের মধ্যে, কিন্তু তাদের মনে ভয় থাকতো না।
তাদের কোনো শরীরে কাঁপুনি থাকতো না, তারা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়তো এবং বন্দে মাতরম বলে তারা মৃত্যুবরণ করতো হাসি মুখে। একের পর এক স্বাধীনতা সংগ্রামী, একের পর এক মুক্তিযোদ্ধা। আমি জানি না এখানে না এলে আমার কথা শুনে ব্যাপারটাকে ফিল করা যাবে কি না। দীনেশ গুপ্ত, যিনি একবার পুজোতে পাঁঠা বলি দেখে কেঁদে ফেলেছিলেন, ঘুমোতে পারেননি রাত্রিরে, তাকে যখন এই ফাঁসির মঞ্চে তোলা হয় তখন হাসি মুখে বন্দে মাতরম বলতে বলতে ফাঁসির দড়ি গলায় পরে নিলেন। একটার পর একটা মুক্তিযোদ্ধাদের গল্প, স্বাধীনতা সংগ্রামীদের গল্প যখন আমরা ইতিহাসে পড়ি, বা এখন তো গুগল আছে, আমরা পড়তেই পারি, যাদের একটু পড়ার ইচ্ছা আছে অবশ্যই আমরা পড়াশোনা করতে পারি, সে সুযোগ আছে, বই কিনতে হয় না। মানে যত পড়ি তত অবাক হই, তত গায়ে কাঁটা দেয়। আর এখানে যে দাঁড়িয়ে রয়েছি, পিছনে একটা ফাঁসির মঞ্চ, এখানে জোড়া ফাঁসির মঞ্চ রয়েছে। এটা আমি লখনউয়ের রেসিডেন্সিতে দেখেছিলাম, একটা জোড়া ফাঁসির মঞ্চ, দুজনকে একসাথে ফাঁসি দেওয়া হতো। মানে এটা একটা অবাক কাণ্ড, মানে একজনকে ফাঁসি দেওয়ার পরে তার মৃত্যু হতে বা স্যাঙ্গুইন হতে যে সময়টুকু লাগে, সেই সময় আরেকজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কীভাবে তখন ফাঁসি দেওয়া হতো স্বাধীনতা সংগ্রামীদের, মুক্তিযোদ্ধাদের? ক্রিমিনালস অনেকেই ছিল, আমি সেটার আলোচনা করছি না, কিন্তু আলিপুর সেন্ট্রাল জেল যে জন্য বিখ্যাত এবং যে জন্য আজকে এটাকে হেরিটেজ প্লেস করা হয়েছে, মিউজিয়াম বানানো হয়েছে, এটা শুধুমাত্র তাদের কথা ভেবে। আর ফাঁসি হয়ে যাওয়ার পরে এই যে কাঁচের জায়গাটা, এইখান থেকে ডেড বডি বেরিয়ে আসতো, বার করে আনা হতো ডেড বডিকে। এইখান থেকে ডাক্তারেরা এবং জেলার যারা থাকেন ডেড বডিকে বার করে নিয়ে যেতেন পোস্টমর্টেম করতে। এই হচ্ছে ফাঁসির মঞ্চ, আর এর পিছনে রয়েছে একটা দোতলা বাড়ি, যেখানে কয়েদিদের এনে রাখা হতো এবং ভোরবেলায় তাদের ঘুম থেকে ডেকে তুলিয়ে ফাঁসি দেখানো হতো জোর করে। একটাই কারণ, যাতে তারা ভয় পেয়ে ফাঁসির ভয়াবহতা দেখে যা যা সিক্রেট আছে, যা যা প্ল্যানিং আছে, সমস্ত কিছু গোরা সাহেবদের কাছে ডিসক্লোজ করে দেয়। সেই প্যানিক তাদের মধ্যে তৈরি করার জন্য ওই যে পিছনে দেখা যাচ্ছে বাড়ি, সেখানে ক্লোজ আপে গেলে আমি দেখতে পাবো সেখানে জালনায় কয়েদিদের মূর্তি তৈরি করে রাখা রয়েছে। তাদের ওইভাবে জোর করে দেখানো হতো, যারা সমস্ত কিছু তারা ভয়ে চোটে বলে দেয়। হোয়াট আ প্ল্যান! এই সেই দোতলা বাড়ি ফাঁসির মঞ্চের পিছনে যেটা দেখাচ্ছিলাম, এর জালনাতেই কয়েদিদের জোর করে দাঁড় করিয়ে ফাঁসি দেখানো হতো। এখানে কিছু মূর্তি তৈরিও করা রয়েছে। আমি আগেও বলেছি যে আমি আজকে প্রপারলি ইকুইপড নই, যার জন্য আমি জানি না কতটা দেখাতে পারছি, একদমই মোবাইলে শ্যুট করছি, কিন্তু এখানে এসে শ্যুট না করে পারলাম না, সেই জন্য আমি শ্যুট করতে বাধ্য হচ্ছি আর কি, আমার মনের তাগিদে আমি শ্যুট করছি। 1906 সালে তৈরি হয় এই জেল। 1908 সালে প্রথম ফাঁসি হয় কানাইলাল দত্তকে দিয়ে, এবং এই ফাঁসি শেষ হয় 2004 সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে দিয়ে। আমি সেদিনকেই ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথের সামনে দিয়ে যাচ্ছিলাম। হেতালপাড়ের কাণ্ডে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, আমরা সবাই জানি। এই ফাঁসি হয় 2004 সালের 14 অগস্ট। তারপরে আর এখানে কোনো ফাঁসি হয়নি। ফাঁসির পরে ডেড বডি নিয়ে আসা হতো, এখানে রাখা হতো এই টেবিলে, এবং তার পাশে আরেকটা টেবিল রয়েছে এইখানে অটোপসি করা হতো, মানে পোস্টমর্টেম করা হতো। এইটা মাথার দিক এবং এইটা পায়ের দিক। টেবিলটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মাঝখানে একটা ড্রেনের মতো আছে। ডেড বডিকে যখন চেরা হতো সেই সময় ব্লাড বেরিয়ে এই ড্রেন থেকে এই হোল দিয়ে বাইরে বেরিয়ে যেত। যাদের ফাঁসি দেওয়া হতো, ফাঁসি দেওয়ার আগের রাত্রে এইখানে এনে তাতে রাখা হতো। এটা একটা নির্জন কক্ষ। এই হচ্ছে সেই রুম। এই কক্ষে দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল ফাঁসির আগের রাত্রে। যেহেতু এসব তৈরি করা নয় আর্টিফিশিয়ালি, আমি জানি না অনুভূতি কতটা আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে পারছি। এই সেই জায়গা যেখানে আগের রাত্রে কয়েদিরা শুয়ে থাকতো, জানি না শুয়ে থাকার মতো অবস্থা ছিল কি না। এইটা বাথরুম বা টয়লেট যা খুশি বলা যায়।
আর এই সেই জালনা যেখান থেকে সে হয়তো ভোরের আবছা আলোয় শেষবারের মতো আকাশ দেখতো, তারপরে চলে যেত ফাঁসির মঞ্চে। এটা কফি হাউসের এন্ট্রান্স। এখানে লিফটও আছে, কিন্তু আমি একটু সিঁড়ি দিয়ে উঠতে চাই, কেননা সিঁড়িটা ভীষণ ইন্টারেস্টিং দেখতে। এটা কফি হাউসের গ্লাস পার্টিশনের বাইরে থেকে তোলা ছবি। যেদিকে তাকাচ্ছি দিস ইজ অ্যামেজিং, মানে এত সুন্দর করে সব কিছু তৈরি করেছে, কল্পনা করা যায় না। এইবার আমি ঢুকছি কফি হাউসে। দিস ইজ নাদার রুম, পাশে ছোট্ট একটা ঘর, আর ওই দরজা দিয়ে দেখা যাচ্ছে ওখানে আরও একটা ঘর রয়েছে। অ্যাকোমোডেশন প্রচুর। এইখানেও সুন্দর চেয়ার পাতা রয়েছে, সামনে টেবিল মতো করা, এখানে বসেও চা বা কফি এনজয় করা যায়, সঙ্গে স্ন্যাক্স। এইটা কফি হাউসের ওপর থেকে পুরো আলিপুর জেল মিউজিয়ামের ভিউ। দিস ইজ এ ভিউ ফ্রম লিফট। আমি সিঁড়ি দিয়ে উঠেছিলাম, যখন নামছি তখন আমি লিফটে নামছি। দেখলাম পুরো জায়গাটা, দিস ইজ অ্যামেজিং। আমি বারবার বলছি প্লিজ আপনারা আসুন এবং দেখুন। মানে আলিপুর জেলকে আলিপুর মিউজিয়াম আমি বহু বছর ধরে শুনেছি এটা বানিয়েছে, কিন্তু এটা যে এরকম ভয়ঙ্কর সুন্দর হতে পারে, লিটারালি দিস ইজ দ্য ওয়ার্ড, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ভয়ঙ্কর সুন্দর। তো না এলে এখানে বুঝবেন। প্লিজ কাম।